হ্যাঁ, ঠিক আছে। আমরা আশা করি আজকে আমাদের কোর্স শেষ করতে পারবো। আমরা সাইমultaneous ইকুয়েশন মডেল শুরু করেছিলাম আমাদের শেষ চ্যাপ্টার হিসেবে। তোমাদের আরো অনেক কিছু আছে, সেগুলো সবকিছু অল্প সময়ের মধ্যে পড়া সম্ভব হবে না, তাই আমরা যতটুকু সম্ভব সংক্ষিপ্তভাবে সিলেবাসটা শেষ করার চেষ্টা করছি। তো আমরা গত ক্লাসে সাইমultaneous ইকুয়েশন মডেলের ফার্স্ট পার্টটা পড়েছিলাম। সেখানে আমরা দেখেছি যে এই সিস্টেমটা সাইমultaneous সিস্টেমটার সাথে অন্য যে রিগ্রেশন মডেল, তার মূল পার্থক্যটা হলো সাইমultaneous ইকুয়েশন সিস্টেমে একাধিক ইকুয়েশন থাকে। আমরা অন্যান্য জায়গায় দেখেছি টাইম সিরিজ মডেল বা আমরা যেগুলো এতদিন করে এসেছি, একটা করে ইকুয়েশন ছিল, রিগ্রেশন ইকুয়েশন, যেটাকে আমরা এস্টিমেট করেছি প্যারামিটারগুলোকে। আর এখন আমরা একাধিক রিগ্রেশন ইকুয়েশন আছে, যেটাকে আমরা এস্টিমেট করার চেষ্টা করছি, এবং যেটাকে আমরা সাইমultaneous ইকুয়েশন সিস্টেম বলছি আমরা। তো এই সাইমultaneous ইকুয়েশন সিস্টেমের যে যে চলকগুলো আমরা এখানে দেখতে পাই, সেই চলকগুলোকে তিনটা ভাগে ভাগ করা হয়। আমরা আগের রিগ্রেশন মডেলগুলোতে বা সিঙ্গেল ইকুয়েশন রিগ্রেশন মডেলে আমরা দুই ধরনের চলক দেখি। বাম দিকে যে চলকটা থাকে y, সেটাকে বলি আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ডান দিকে যে চলকগুলো থাকে x গুলো থাকে, সেগুলোকে বলি আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা এক্সপ্লেনেটরি ভেরিয়েবল। কেমন? আর সাইমultaneous ইকুয়েশন মডেলের কনটেক্সটে আমরা তিন ধরনের চলক পাই। এখানে আমরা বলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট না বলে আমরা এখানে বলি কিছু চলককে বলি আমরা এন্ডোজেনাস ভেরিয়েবল, এন্ডোজেনাস ভেরিয়েবল, যেগুলো আমরা y দিয়ে লিখতে বলি, আমরা y দিয়ে y's। আর কিছু কিছু চলক আছে যেগুলোকে বলা হয় এক্সোজেনাস ভেরিয়েবল, এক্সোজেনাস ভেরিয়েবলস, যেগুলোকে আমরা x দিয়ে লিখি, আমরা x দিয়ে লিখি আমরা যদি মনে করি x হলো yt, y কি বলবো, y সিম্পলি y হয়ে গেছে। আর এক ধরনের চলক আছে যেগুলোকে বলা হয় প্রি ডিটারমাইন্ড ভেরিয়েবলস। এগুলো হলো যেগুলো মূলত এন্ডোজেনাস ভেরিয়েবল, তবে এন্ডোজেনাস ভেরিয়েবলের প্রিভিয়াস অবজারভেশনস গুলো, ফর এক্সাম্পল yt - 1, যদি yt হয় x3 হয়, yt এর যে প্রিভিয়াস অবজারভেশনস, সেটাকে বলি আমরা প্রি ডিটারমাইন্ড ভেরিয়েবল। এন্ডোজেনাস ভেরিয়েবলের মানটা নির্ধারিত হয় মডেলের মাধ্যমে, মডেলকে সলিউশন করে এন্ডোজেনাস ভেরিয়েবলের মানগুলো বের করতে হয়, y1 y2 y3 এই মানগুলো বের করতে হয়। এবং এন্ডোজেনাস ভেরিয়েবলগুলোকে আমরা বাম দিকে রাখি, সেগুলোকে আমরা ফাংশন অফ আদার ভেরিয়েবলস হিসেবে রাখি আমরা। আর x গুলো সাধারণত ডান দিকে থাকে, এবং x গুলো কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। মডেলের মধ্যে যে চলকগুলো আছে, সাধারণত ধরি যে এখানে m সংখ্যক চলক আছে, নাম্বার হচ্ছে m সংখ্যক চলক আমাদের y ভেরিয়েবল আছে, আর এদের নাম্বার হলো k সংখ্যক x আছে আমাদের। এটা আমরা যদি আমরা ইয়ে করছি না, যেটা আমরা ডিল করছি না, এটা আমরা ব্যবহার করি নি, yt - 1 ডিটারমাইন্ড আমরা ব্যবহার করি নি আমাদের মডেলে। ইচ্ছা করলে ব্যবহার করা যায়, একটা চলক হিসেবে সেটাকে দেখানো যায়। তাহলে যে y গুলো কে আমরা ফাংশন অফ আদার ভেরিয়েবলস হিসেবে দেখাই, y ইজ এ ফাংশন অফ আদার y এন্ড x ইজ, কিন্তু x গুলো হচ্ছে কোনো কিছু ফাংশন না, x গুলো কোনো চলকের উপর নির্ভর করে না। কেমন? যে সেগুলোকে আমরা বলি এক্সোজেনাস ভেরিয়েবলস। সাইমultaneous ইকুয়েশনে তিন ধরনের ভেরিয়েবল দেখি আমরা, এবং সাইমultaneous ইকুয়েশন মডেলকে আমরা সংক্ষেপে ম্যাট্রিক্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করি এইভাবে, যে y ইকুয়াল টু না, আমরা y গামা প্লাস x বিটা, এটাকে আমরা একটা ইকুয়েশন হিসেবে লিখি আমরা। y গামা হচ্ছে প্যারামিটার অফ y প্লাস x বিটা হচ্ছে প্যারামিটার অফ x প্লাস এরর ইকুয়াল টু 0। এইভাবে লিখি আমরা অনেকগুলো ইকুয়েশনকে আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে সংক্ষেপে y গামা প্লাস x বিটা প্লাস e ইকুয়াল টু 0 এই ফরম্যাটে লিখি আমরা, ম্যাট্রিক্স ফরম্যাটে লিখি আমরা। এটা হলো আমাদের, এবং এই যে মূল যে ফর্ম, সেটাকে বলা হয় স্ট্রাকচারাল, এটাকে বলা হয় স্ট্রাকচারাল ইকুয়েশন বলা হয়, স্ট্রাকচারাল ইকুয়েশন। তো এই এবং এই যে প্যারামিটার যেগুলো আছে গামা বিটা, এগুলোকে বলা হয় স্ট্রাকচারাল প্যারামিটার, গামা এন্ড বিটা। আর স্ট্রাকচারাল প্যারামিটার,
নিয়ে ফেলো কারণ মাইক্রোফোন মাইক্রোফোন অফ রাখতে হয়, বাইরে থেকে নয়েজ আসছে। অফ করে দিই মাইক্রোফোন, মনে হচ্ছে অনেকের সব তো অফই আছে, তারপরে আসছে কেন? তোমাদের কারো মাইক্রোফোন থেকে নয়েজ আসছে এখানে, কেমন সবাইগুলো অফ দেখা সত্ত্বেও আসছে না। আমরা বলছি যে স্ট্রাকচারাল ইকুয়েশনের যে চলকগুলো যে কোএফিশিয়েন্ট থাকে গামা এবং বিটা, সেগুলোকে বলা হয় স্ট্রাকচারাল প্যারামিটারস বলা হয়। এবং এই স্ট্রাকচারাল ইকুয়েশনকে ওএলএস দিয়ে এস্টিমেট করা যায় না। এখানে যে ইকুয়েশনগুলো আছে সেই এখানে কয়টা ইকুয়েশন আছে, এখানে এই সংখ্যক ইকুয়েশন আছে, কারণ যতগুলো এন্ডোজেনাস ভেরিয়েবল থাকে ততগুলো ইকুয়েশন থাকে। প্রত্যেকটা এন্ডোজেনাস ভেরিয়েবলকে একটা ইকুয়েশন হিসেবে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে আমাদের এই যে আমাদের স্ট্রাকচারাল ইকুয়েশন, সেই স্ট্রাকচারাল ইকুয়েশন থেকে আমরা ওএলএস দিয়ে এস্টিমেট করতে পারি না। এস্টিমেট করা হলে সেখানে বায়াস দেখা দিবে, যেটা আমরা গত ক্লাসে দেখিয়েছি যে একটা সাইমultaneous ইকুয়েশন বায়াস সৃষ্টি হবে। আমরা সঠিকভাবে এস্টিমেট করতে পারবো না, এবং স্যাম্পল সাইজ বড় করলেও আমাদের এস্টিমেশন সঠিক হবে না, যেটা আমরা বলি ইনকনসিস্টেন্ট এস্টিমেট হবে। কেমন বায়াস এস্টিমেট এবং ইনকনসিস্টেন্ট এস্টিমেট হবে। তো এটার প্রতিকার হলো যে এই ইকুয়েশন থেকে একটা ট্রান্সফর্ম করা, কেমন কনভার্সন করা। এটাকে ট্রান্সফর্ম আমরা কিভাবে করে এটাকে কিছু সলভ করে আমরা দেখিয়েছিলাম যে সেটাকে আমরা ট্রান্সফর্ম করে লিখেছিলাম যে y ইকুয়াল টু x পাই প্লাস v, এই ফর্মে এটাকে আমরা লিখেছিলাম, where pi equal to pi হলো মাইনাস গামা বিটা না বিটা গামা ইনভার্স মাইনাস বিটা গামা ইনভার্স মাইনাস বিটা গামা ইনভার্স, আর বিটা হলো মাইনাস ই গামা ইনভার্স, যেটা আমরা ট্রান্সফর্ম করে এভাবে লিখেছিলাম। এবং এটাকে বলেছিলাম আমরা যে এটাকে বলেছিলাম রিডিউসড, এটাকে রিডিউস করে সলিউশন করে আমরা এটা পেয়েছিলাম, যেটাকে বলা হয় রিডিউসড ফর্ম ইকুয়েশন। যেটা বলা হয় রিডিউসড ফর্ম ইকুয়েশন, বাট কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখিয়েছি গত ক্লাসে একটা एग्जांपल দিয়ে ইকুয়েশন। এবং এই প্যারামিটারগুলোকে বলা হয় রিডিউসড ফর্ম প্যারামিটার। রিডিউসড ফর্ম প্যারামিটারস। আচ্ছা, তাহলে আমরা এই ইকুয়েশন থেকে আমরা এস্টিমেট করতে পারি, যেহেতু এখানে ডান দিকে কোনো y নেই বা x y এখানে মিশে নাই, আলাদা করে করেছি আমরা, y গুলোকে আলাদা করে বাম দিকে নিয়ে এসেছি আর x গুলোকে ডান দিকে নিয়ে গিয়েছি। যেহেতু y টা আর y উপর ডিপেন্ড করে না, সেজন্য এটা একটা ওএলএস অ্যাপ্লিকেশন করার জন্য এটা একটা উপযুক্ত ইকুয়েশন। তো আমরা যদি এখানে ওএলএস অ্যাপ্লাই করি তাহলে আমরা এই পাই এস্টিমেটটা আমরা পাবো, কেমন এই প্যারামিটারগুলো বা রিডিউসন প্যারামিটারগুলো এস্টিমেট পাবো আমরা। এখন পাইয়ের সাথে বিটার একটা সম্পর্ক আছে, বিটা এবং গামার একটা সম্পর্ক আছে, পাই ইকুয়াল টু মাইনাস বিটা গামা ইনভার্স। এই যে পাইয়ের সাথে বিটার সম্পর্ক, এই সম্পর্কটাকে ব্যবহার করে আমরা কি করতে পারি, বিটা এবং গামার মান বের করতে পারি ইন টার্মস অফ পাই। কেমন, ফর এক্সাম্পল মনে করো আমি যদি ছোট একটা एग्जांपल দেই, মনে করো 2 পাই ইকুয়াল টু সে 3 বিটা 2। আমি এখান থেকে কি করতে পারি, বিটা মান বের করতে পারি, বিটা 2 ইকুয়াল টু 2/3 পাই লিখতে পারি। সুতরাং আমি যদি পাইয়ের মান যদি আমি জানি, পাই ইকুয়াল টু কত আমি যদি জানি, এটা যদি 1 শুধু পাই হয় শুধুমাত্র 2 না দিয়ে পাই ইকুয়াল টু 3 বিটা 2 হয় ফর एग्जांपल, তাহলে আমি বলতে পারি যে বিটা ইকুয়াল টু 1/3 পাই। সুতরাং আমি যদি পাইয়ের মানটা জানি, এখান থেকে বিটা মানটা বের করতে পারবো এই সম্পর্কটা ব্যবহার করে। এটা একটা সিম্পল एग्जांपल দেখালাম, এটা খুব সহজ ছোট একটা एग्जांपल দেখালাম, কিন্তু বাস্তবে সম্পর্কটা কত একটু কমপ্লিকেটেড হবে। পাইয়ের সাথে বিটা এবং গামা সম্পর্ক থাকবে। যদি আমি পাইয়ের মান যদি আমি জানি, তাহলে আমি বিটার মান এবং গামার মান সেই ইকুয়েশনটা ব্যবহার করে সেখান থেকে বের করতে পারবো। কেমন, এই যে আমি সরাসরি এখানে এস্টিমেশন করে গামা এবং বিটার মান বের না করে আমি ইনডাইরেক্টলি কি করছি, এটাকে রিডিউস ফর্ম বের করছি, রিডিউস ফর্ম বের করে রিডিউস ফর্মের
প্যারামিটার গুলো এস্টিমেট করছি এবং এই প্যারামিটারের সাথে স্ট্রাকচারাল প্যারামিটারের যে সম্পর্ক আছে সেই সম্পর্কটাকে ব্যবহার করে আমি বিটা এবং গামার মানটা বের করতে পারি। এই যে ইনডিরেক্টলি আমি বিটা এবং গামার মানটা পায়ের মান থেকে বের করছি, এই প্রসেসটাকে বলা হয় ইনডিরেক্ট লিস্ট স্কয়ার মেথড। এটা অ্যাপ্লাই করা হয় যখন সাইমultaneous ইকুয়েশন মডেল আমরা ব্যবহার করি তখন। ইনডিরেক্ট লিস্ট স্কয়ার মেথড বা আইএলএস এটা অ্যাপ্লাই করে আমরা আগে দেখেছিলাম জিএলএস জেনারেলাইজড লিস্ট স্কয়ার মেথড, আর এখানে আমরা দেখছি ইনডাইরেক্ট লিস্ট স্কয়ার মেথড আইএলএস বলা হয় এটাকে। Indirect list square method বা সংক্ষেপে বলা হয় ILS মেথড। এটা কি, এটা হলো যে deriving the estimate of beta and gamma, the estimates of the structural parameters, that means beta and gamma, or gamma and beta, from the estimates of the reduced form parameters, from the estimates of reduced form parameter or pi থেকে বিটা এবং গামার মান বের করার প্রসেসটাকে বলা হয় ইনডাইরেক্ট লিস্ট স্কয়ার বলা হয়। কিন্তু এখন এই পাই এর মান থেকে বিটা এবং গামার মান বের করা যাবে কিনা সেটা নির্ভর করে এই ইকুয়েশনটাকে সলভ করা যাবে কিনা। এই ইকুয়েশন সলভ করা যদি না যায় যদি, কেমন, তাহলে আমি পাই এর মান থেকে বিটা এবং গামার মান বের করতে পারবো না। এই যে সলভ করতে পারার যে ক্ষমতা সেটাকে বলা হয় আইডেন্টিফিকেশন বলা হয়, আইডেন্টিফিকেশন প্রবলেম। যে পায়ের মান থেকে বিটা এবং গামার মানটা আমি আইডেন্টিফাই করতে পারবো কিনা, বের করতে পারবো কিনা, কেমন, এটাকে বলে আইডেন্টিফিকেশন প্রবলেম। অনেক সময় বা অনেকগুলো ইকুয়েশনের ক্ষেত্রে জন্য আমরা পায়ের মান থেকে বিটা এবং গামার মান বের করতে পারবো না যদি ইকুয়েশনটা সলভ করা না যায়। সেক্ষেত্রে আমরা বলবো ওই ইকুয়েশনটা নট আইডেন্টিফাইড or unidentified। আর যদি আমরা সলভ করতে পারি, যদি আমরা পাইয়ের মান থেকে বা রিডিউসড ফর্ম প্যারামিটার থেকে আমরা যদি স্ট্রাকচারাল প্যারামিটার গুলো অর্থাৎ বিটা এবং গামার মানটা বের করতে পারি ইকুয়েশনটা ব্যবহার করে, বা ইকুয়াল টু মাইনাস বিটা গামা ইনভার্স ইকুয়েশনটা ব্যবহার করে আমরা যদি মান বের করতে পারি বিটা এবং গামার, তাহলে আমরা বলবো ইকুয়েশনটা আইডেন্টিফাইড। কেমন, আইডেন্টিফাইড হলে অনেক সময় দেখা যাবে যে একটা পায়ের অর্থাৎ একটা ইকুয়েশন থেকে বিটা এবং গামা সলভ করে আমরা দুই তিনটে সলিউশন পাচ্ছি, আমরা মাল্টিপল সলিউশন পাচ্ছি অনেক সময় দেখা যাবে। অর্থাৎ আমি একটা বিটা এবং গামা না পেয়ে দুই তিনটা বিটা গামা পেয়ে যাচ্ছি একটা ইকুয়েশনের জন্য, তখন সেটাকে বলা হয় ওভার আইডেন্টিফাইড, অতিরিক্ত পরিমাণে আইডেন্টিফাইড। এটা শুধুমাত্র আইডেন্টিফাইড না, ওভার আইডেন্টিফাইড। এইগুলো কখন হয়, বা কখন একটা ইকুয়েশন আইডেন্টিফাইড হয় বা কখন একটা ইকুয়েশন নট আইডেন্টিফাইড হয়, কখন একটা ইকুয়েশনকে আইডেন্টিফাই করা যায় না কোন কোন কন্ডিশনে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। এটাকে বলা হয় আইডেন্টিফিকেশন কন্ডিশন বা আইডেন্টিফিকেশন রেস্ট্রিকশন যেটা বলা হয়। তাহলে আমরা ইকুয়েশনকে আইডেন্টিফাই করা যাবে কখন, কোন কন্ডিশনে কখন করা যাবে আইডেন্টিফিকেশন, কখন আইডেন্টিফাইড বা কখন আইডেন্টিফাইড না, সেটা আমরা কিভাবে বুঝতে পারবো। এটা বলি আমরা আইডেন্টিফাই এন ইকুয়েশন। একটা সিস্টেমে যে আমরা সিস্টেমটাকে এভাবে লিখি, এই সামগ্রিক সিস্টেমে যে লিখি আমরা y গামা প্লাস x বিটা প্লাস e, এটা আমাদের ইকুয়েশন। এখান থেকে আমরা ith ইকুয়েশনটা হলো বা ith ইকুয়েশন, এখান থেকে আমরা এখানে তো অনেকগুলো ইকুয়েশন আছে, m সংখ্যক ইকুয়েশন আছে, টোটাল অফ n ইকুয়েশনস আছে। এখান থেকে যদি একটা ইকুয়েশন আমরা ঠিক করি, এখান থেকে আমরা ith ইকুয়েশন ইজ যে কোনো একটা ইকুয়েশন ইকুয়েশনটা হলো যে গামা বিটা এবং ই থেকে
কলাম চুজ করে কলামটা প্লাস x প্লাস সঞ্জনা মাইক্রোফোন অন রেখেছে এবং সেখান থেকে নয়েজ আসছে। সঞ্জনা কি পার্টিসিপেশন আসো নাকি নাই? কোনো শব্দ নেই স্যার, আমারটা তো বন্ধ ছিল, এখন অন করলাম। না, আমি এটা তোমার মধ্যে নয়েজ আসছিল, তোমার মনে হয় কোনো টিভি বা কিছু একটা খোলা আছে, আমি যে কারণে এটা আমি মিউট করে দিয়েছি। এখন আবার অন হয়ে গেছে। তোমার মাইক্রোফোন মিউট রাখো কেমন। আমরা যেটা বলছিলাম যে একটা ইকুয়েশন, আইটেম ইকুয়েশনটা এখান থেকে যদি আমরা চুজ করি, আইটেম ইকুয়েশন মানে এই প্যারামিটার গুলোর আইটেম কলামটাকে চুজ করা। এখানে প্রত্যেকটা ইকুয়েশনের জন্য একটা করে কলাম আছে, প্যারামিটার সেট আছে, এখানেও x এর জন্য প্যারামিটার কলাম আছে। তো আমরা এখান থেকে আইটেম আমরা কতগুলো আসলে লিখেছি যে এটা হচ্ছে আইটেম ইকুয়েশন, আমার আইটেম কলাম থেকে নিব, এখান থেকে আইটেম কলাম থেকে এখান থেকে আইটেম কলাম, এটাকে বলছি আইটেম ইকুয়েশন। আমরা জানতে চাই যে আইটেম ইকুয়েশন খুব জেনারেল ফর্মে আমরা সলিউশনটা করছি। এই আইটেম ইকুয়েশনটা এটা আইডেন্টিফাইড কিনা, কেমন, এটা আমরা জানতে চাই। আমরা এটা আইডেন্টিফাইড কিনা জানতে চাই। তো জানার জন্য আমরা যে টেকনিকটা অ্যাপ্লাই করব, প্রথমত দেখো এই ইকুয়েশন থেকে আমরা একটু ভিন্নভাবে লিখতে পারি। আমরা ইকুয়েশনটা যদি আমরা এইভাবে লিখি, ইকুয়েশন থেকে যেটাকে আমরা সলভ করে লিখতে পারি, আমরা এইভাবে লিখব যে রিলেশন বিটুইন, আমরা জানি between pi and gamma beta, বিটাটাকে আমরা লিখেছি pi equal to minus beta gamma inverse। এই ইকুয়েশনটাকে সলভ করা যাবে কিনা, সলভ করে গেলে আমরা বিটা এবং গামার মানটা বের করতে পারবো এখান থেকে, কেমন। তো এটাকে আমরা এই পাশে নিয়ে আসি, ডান দিকে নিয়ে আসি, দেখেন ডান দিকে নিয়ে আসলে এটা হবে আমাদের দেখো, আমরা যদি এখানে গামা ইনভার্স দিয়ে গুণ করি উভয় দিকে, পাই গামা ইকুয়াল টু মাইনাস বিটা গামা ইনভার্স গামা, এই গামা দিয়ে মাল্টিপ্লাই করলাম যাতে তো এই গামাটা উঠে যায় এখান থেকে। এখানে থাকবে মাইনাস বিটা, এখানে পাই গামা। তো এটাকে পাশে নিয়ে আসলে পাই গামা প্লাস বিটা ইকুয়াল টু 0। তো এখানে যদি এটাকে কমন নেই, যদি এখানে লিখি ম্যাট্রিক্স কমন লিখি, এখানে হচ্ছে পাই আর এখানে বিটার কোএফিশিয়েন্ট 1 কে আমরা i দিয়ে লিখব, আমরা i, এটার ডিমেনশন, আর এটা হলো i ডিমেনশনের কে সংখ্যক কলাম আছে। এখানে এটার গামার সাথে আছে পাই, বিটার সাথে আছে 1 কে আমরা i দিয়ে লিখি, আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে লিখলাম আমরা। আর এখানে আমরা ভেরিয়েবল গুলো লিখব, একটা হচ্ছে গামা, একটা হচ্ছে বিটা ইকুয়াল টু 0, যাতে করে আমরা যদি দুটোকে গুণ করে দেই আমরা আসলে এই ইকুয়েশনটা ফেরত পাবো। এই দুটোকে গুণ করে দিলে আমরা এটা ফেরত পাবো। আমরা তাই এটা আমরা ইচ্ছা করলে আমরা এইভাবে লিখতে পারি, বা এটা আমরা এইভাবে লিখতে পারি। তো এটা হচ্ছে আমাদের টোটাল ইকুয়েশনের জন্য। আর আইটেম ইকুয়েশনের জন্য, ফর দ্য ith ইকুয়েশন এই সম্পর্কটা হবে
যে সিম্পলি এখানে পাই থাকবে, এখানে আই কে থাকবে, আই কে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, এবং শুধু এখানে পরিবর্তনটা আসবে, গামার জায়গায় গামা আই হবে আর বিটার জায়গায় বিটা আই হবে। তো এই কোশ্চেনটা যদি সলভ করা যায়, এই কোশ্চেনটা গামা এবং বিটার মান বের করা যায়, তাহলে আমরা বলবো এই কোশ্চেনটা আইডেন্টিফাইড। এটা কিভাবে আমরা টেস্ট করবো, কিভাবে আমরা বুঝবো যে এই কোশ্চেনটা আইডেন্টিফাইড কিনা? এটা টেস্ট করার জন্য কিছু কিছু আমাদের কন্ডিশন আছে। আমাদের কন্ডিশন গুলো হলো যে আমাদের এই ইকুয়েশনটা সলভ করা যাবে কিনা সেটা টেস্ট করার জন্য কতগুলো কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো আমরা লিখবো এবং সেটা আমরা সলভ করবো। তার আগে একটা আমি তোমাদের দেখে দিচ্ছি। যেখানে ছিল যেটা হচ্ছে যে আমরা জানতে চাই যে এই আইটেম ইকুয়েশনটা আইডেন্টিফাইড কিনা, আইটেম ইকুয়েশনটা কে সলভ করা যাবে কিনা, বা আইটেম ইকুয়েশনের জন্য গামা এবং বিটার মানটা বের করা যাবে কিনা পাই পাই এর মান থেকে। তো এটা বের করার যে 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 কন্ডিশন গুলো আছে, সেই কন্ডিশনটা হলো বের করার একটু থিওরিটিক্যাল মনে হবে, যখন আমরা প্র্যাকটিক্যালি সলভ করবো তখন একটু ইজি মনে হবে। যে আমাদের কাছে যে ইকুয়েশন গুলো থাকবে, দু তিনটি ইকুয়েশন থাকবে, সেই ইকুয়েশন গুলোর উপরে কতগুলো রেস্ট্রিকশন ইম্পোজ করা হয়। সেই রেস্ট্রিকশন গুলো যদি পালিত হয় তাহলে আমরা বলবো ইকুয়েশনটা আইডেন্টিফাইড। রেস্ট্রিকশন যেগুলো ইম্পোজ করা হয় সেই রেস্ট্রিকশন থেকে আমরা সাধারণত উপস্থাপন করি আর দিয়ে, আমরা আর দিয়ে স্থাপন করি রেস্ট্রিকশন ম্যাট্রিক্স বা রেস্ট্রিকশন ম্যাট্রিক্স বলা হয়। রেস্ট্রিকশন ম্যাট্রিক্স যখন ব্যাখ্যা করব কিভাবে এই রেস্ট্রিকশন ম্যাট্রিক্সটা লিখে আমরা আর দিয়ে দিব। আইটেম ইকুয়েশনের জন্য রেস্ট্রিকশন ম্যাট্রিক্সটা আমরা আই আর আই দিয়ে দিব। আমরা রেস্ট্রিকশন ম্যাট্রিক্স ফর ইকুয়েশন আই, ফর ইকুয়েশন আই। এটা একটা জিনিস, এটা একটা নোটেশন। আরেকটা নোটেশন হলো যে স্ট্রাকচারাল প্যারামিটারস গুলোকে আমরা একসাথে লিখব। স্ট্রাকচারাল প্যারামিটারস গুলো হলো, এটাকে আমরা ডেল দিয়ে লিখব। ডেল মানে হচ্ছে এখানে বিটা আছে এবং গামা আছে। গামাটাকে আগে লিখে দিতে পরে গামা এবং বিটা দুটোকে আমরা একটা নিচে একটা সাজিয়ে লিখব, যেটা আমরা ডেল বলছি। এটা আমরা স্ট্রাকচারাল প্যারামিটারস দুটো ম্যাট্রিক্স আছে আমাদের। একটা হচ্ছে রেস্ট্রিকশন ম্যাট্রিক্স, যেটার মধ্যে যে ইকুয়েশন সিস্টেমটা দেওয়া থাকবে সেখান থেকে বের করতে হবে, এবং দুই নম্বর হলো যে স্ট্রাকচারাল প্যারামিটার ম্যাট্রিক্স গামা এবং বিটা। এই দুটো আমাদের বের করতে হবে। বের করার পরে আমি যদি আইটেম ইকুয়েশনের জন্য বের করি, প্যারামিটারস ফর ইকুয়েশন আই যদি আমরা বলি, শুধুমাত্র এখানে একটা আই যোগ হয়ে যাবে, এটা ডেল আই, মানে গামা আই, আইটেম ইকুয়েশনের যে প্যারামিটারগুলো আছে আইটেম ইকুয়েশন প্যারামিটারগুলো আছে। এবং এই নোটেশনের ভিত্তিতে আমরা আইডেন্টিফিকেশন কন্ডিশন থেকে ব্যাখ্যা করতে পারবো। আইডেন্টিফিকেশন কন্ডিশনটা হলো যে a necessary and sufficient condition, আমরা এটাকে এভাবে লিখব, necessary and sufficient condition মানে এটা আসলে সম্ভব নয়, কন্ডিশনটা পালিত না হলে আইডেন্টিফিকেশনটা কখনোই সম্ভব নয়। এটা লিখব necessary and sufficient condition, এটা লাগবেই। necessary and sufficient condition for identifying equation I আইডেন্টিফাই মানে পাই এর মান থেকে বিটা এবং গামা মানটা বের করা যাবে কিনা আইডেন্টিফিকেশনের জন্য।
identifying equation I is হলো যে rank of rank সম্পর্কের মধ্যে আগে যে ম্যাট্রিক্স প্রশ্ন তোমরা র্যাঙ্ক বলেছো rank of ri del ri কে রেস্ট্রিকশন ম্যাট্রিক্স কে এই প্যারামিটার ম্যাট্রিক্স দিয়ে গুণ করতে হবে গুণ করে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটা যে র্যাঙ্ক সেই র্যাঙ্কটা কার সমান হতে হবে n-1 সমান হবে র্যাঙ্কটা n-1 হচ্ছে আমাদের নাম্বার অফ ইকুয়েশনস বা নাম্বার অফ এন্ডোজেনাস ভেরিয়েবলস আর 1 হচ্ছে আমাদের যে 1 হচ্ছে আমাদের যে আমরা এটাকে অনেক সময় বলা হয় নরমালাইজেশন কন্ডিশন আমরা যে y টাকে বাম দিকে নিয়ে আসি -1 প্যারামিটার সংযুক্ত করে সেটাকে নরমালাইজেশন কন্ডিশন বলে এখানে একটা 1 বিয়োগ করতে হয় বা এটাকে এভাবে মনে রাখবেন যে র‍্যাঙ্ক হলো একটা ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক হলো মনে করি এটা একটা ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স মনে করো প্রত্যেক স্কয়ার ম্যাট্রিক্সে একটা র‍্যাঙ্ক থাকে বা প্রত্যেক ম্যাট্রিক্সে একটা র‍্যাঙ্ক থাকে এবং র‍্যাঙ্কটা হলো যে ডিটারমিনেন্টটা নন জিরো হবে এরকম হাইয়েস্ট অর্ডার ম্যাট্রিক্স কোন একটা ম্যাট্রিক্স থেকে গঠন করা যাবে সেটাকে বলা হয় র‍্যাঙ্ক অফ দ্যাট ম্যাট্রিক্স যেমন এই ম্যাট্রিক্সের যদি ডিটারমিনেন্ট ভ্যালু নেই এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত হবে এটা ডিটারমিনেন্ট হবে 1 ডিটারমিনেন্ট হবে 1 - 0 = 1 অর্থাৎ এটা 0 না বলে এবং এটা অর্ডার যেহেতু 2/2 সেজন্য এটা র‍্যাঙ্ক কত হবে এটা র‍্যাঙ্ক হবে 2 র‍্যাঙ্ক হবে কেমন তো আমি যদি ম্যাট্রিক্সটা যদি এইভাবে দিতাম 0 0 1 0 তাহলে এর র‍্যাঙ্ক কত হতো এটা র‍্যাঙ্ক হতো দেখো এটা ডিটারমিনেন্ট শুধু 0 তাই না 0 হলে এটা র‍্যাঙ্কটা আর 2 হবে না তখন আমাদের কি করতে হবে যে এর চেয়ে কম অর্ডারে 1/1 অর্ডারের একটা ম্যাট্রিক্স গঠন করে সেখান থেকে যদি নন জিরো ডিটারমিনেন্ট পাওয়া যায় তখন আমরা বলবো এটা র‍্যাঙ্ক হচ্ছে 1 তো এই ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক হচ্ছে 1 আগেরটা র‍্যাঙ্ক ছিল 2 র‍্যাঙ্ক হলো একটা ম্যাট্রিক্সের যে ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি নট 0 হয় তাহলে ওর অর্ডার থেকে আমরা একটা র‍্যাঙ্ক বলি আমরা একটা 3/3 ম্যাট্রিক্স মনে করো এই ডিটারমিনেন্টটা নট 0 তখন আমরা বলবো এই ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক 3 আর যদি একটা 3/3 অর্ডারের ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি 0 হয় তাহলে ও র‍্যাঙ্ক 3 থেকে কম হবে তখন আমাদের দেখতে হবে 2/2 অর্ডার একটা ম্যাট্রিক্স ওখান থেকে বের করে সেটা ডিটারমিনেন্টটা নন জিরো পাওয়া যায় কিনা যদি নন জিরো পাওয়া যায় তখন আমরা বলবো সেটা র‍্যাঙ্ক হচ্ছে 2 যদি 2 অর্ডারের ম্যাট্রিক্সও খুঁজে পাওয়া না যায় নন জিরো ডিটারমিনেন্টে তখন আমাদের 1 অর্ডারের ম্যাট্রিক্স খুঁজে বের করতে হবে আছে কিনা সেখানে নন জিরো ডিটারমিনেন্টের যদি থাকে তখন সেটা র‍্যাঙ্ক হয়ে যাবে 1 তাও যদি না থাকে সেটা র‍্যাঙ্ক হয়ে যাবে 0 কেমন এটা হচ্ছে র‍্যাঙ্ক বের করার একটা সাধারণ উপায় র‍্যাঙ্ক মানে নন ভ্যানিশিং ডিটারমিনেন্ট হাইয়েস্ট অর্ডার ম্যাট্রিক্স সেটাকে বলে র‍্যাঙ্ক বলা হয় কেমন সুতরাং আমরা এই রেস্ট্রিকশন ম্যাট্রিক্স যেটা আমরা দেখাবো একটু পরে কোন একটা সিস্টেম থেকে বা একটা সামগ্রিক ইকুয়েশন সিস্টেম থেকে আমরা রেস্ট্রিকশন ম্যাট্রিক্সটা বের করতে পারবো আইডেন্টিফিকেশনের জন্য এই রেস্ট্রিকশন ম্যাট্রিক্স এবং প্যারামিটার ম্যাট্রিক্স দিয়ে গুণ করে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক যদি n-1 হয় m হচ্ছে আমাদের নাম্বার অফ ইকুয়েশন বা নাম্বার অফ এন্ডোজেনাস ভেরিয়েবল নাম্বার অফ y -1 সেটা সমান যদি হয় তাহলে আমরা বলবো এই ইকুয়েশনটা আইডেন্টিফাইড কেমন আর যদি লেস দ্যান হয় যদি র‍্যাঙ্কটা যদি ইফ র‍্যাঙ্ক অফ ri del is less than m-1 হয় তাহলে then ith equation is not identified equation is not identified সুতরাং একটা ইকুয়েশন আইডেন্টিফাইড কিনা সেটা টেস্ট করার জন্য আমাদের কি করতে হবে প্রথমে ওই ইকুয়েশনটা রেস্ট্রিকশন ম্যাট্রিক্সটা বের করতে হবে আর আইটা বের করতে হবে এটা বের করার টেকনিকটা আমরা দেখাবো একটু পরে আর এটা বের করে এটাকে আমাদের প্যারামিটার ম্যাট্রিক্স দিয়ে গুণ করতে হবে কেমন প্যারামিটার ম্যাট্রিক্স মানে y এর যে কোএফিসিয়েন্ট গুলো আছে সেটা এবং x এর যে কোএফিসিয়েন্ট গুলো আছে সেটা একটার উপর একটা লিখে ম্যাট্রিক্সটা গঠন করতে হবে যেটা আমরা এখানে লিখেছি যে কিভাবে গঠন করতে হয় প্যারামিটার ম্যাট্রিক্সটা তো করে আমাদের গুণ করে গুণফল করে র‍্যাঙ্ক যদি n-1 হয় সেটা আইডেন্টিফাইড আর n-1 এর চেয়ে কম হলে সেটা নট আইডেন্টিফাইড কেমন এখন একটা ইকুয়েশন যদি আইডেন্টিফাইড হয় তাহলে সেটা দুভাবে আইডেন্টিফাইড হতে পারে একটা হচ্ছে যে এক্স্যাক্টলি আইডেন্টিফাইড
প্রথম কেসে যেখানে আইডেন্টিফাইড হচ্ছে সেক্ষেত্রে দুভাবে আইডেন্টিফাইড হতে পারে। এটা বেশি উপরে জায়গাগুলো লিখি, ব্যাখ্যা করি। আমরা বলছি যে যদি র্যাঙ্ক অফ Ri into del restriction matrix into parameter matrix এটা যদি n minus 1 হয় তাহলে সেটা আইডেন্টিফাইড। আমরা যেটা বলছি আইডেন্টিফাইড, আইডেন্টিফিকেশন ইজ আইডেন্টিফাইড। এখন আইডেন্টিফাইড হলে দুভাবে আইডেন্টিফাইড হতে পারে। একটা হতে পারে এক্সাক্ট আইডেন্টিফাইড, এক্স্যাক্টলি আইডেন্টিফাইড, আইডেন্টিফাইড, আর একটা হতে পারে ওভার আইডেন্টিফাইড। দুরকম হতে পারে। এক্স্যাক্টলি আইডেন্টিফাইড মানে হলো যে একটা মাত্র মান পাওয়া যাবে, গামা এবং বিটা যেগুলো আছে প্যারামিটার, পাই এর মান থেকে সলভ করে ইকুয়েশনটা, যে পাই ইকুয়াল টু মাইনাস গামা মাইনাস বিটা গামা ইনভার্স যে ইকুয়েশনটা আছে সেটা সলভ করে আমরা যদি একটা মাত্র মান পাই, প্রত্যেকটা গামা এবং প্রত্যেকটা বিটার জন্য একটা করে মান পাই, সিঙ্গেল সলিউশন যদি পাই আমরা, তখন সেটাকে বলা হয় এক্স্যাক্টলি আইডেন্টিফাইড। আর যখন একাধিক মান পাওয়া যায়, যে আমি পাই ইকুয়াল টু মাইনাস বিটা গামা ইনভার্স ইকুয়েশনটাকে সলভ করে যদি বিটার দুটো মান পাই, বিটা 1 এর বা বিটা 3 যদি দুটো মান পাই, বা গামা 1 এর যদি তিনটা মান পাই, তখন সেটাকে বলা হয় ওভার আইডেন্টিফাইড বলা হচ্ছে। ওভার আইডেন্টিফাইড মানে একাধিক সলিউশন পাওয়া যাবে স্ট্রাকচারাল প্যারামিটারগুলোর জন্য, বিটা এবং গামার একাধিক মান পাওয়া যাবে। আর এক্স্যাক্টলি আইডেন্টিফাইড মানে বিটা এবং গামা বা স্ট্রাকচারাল প্যারামিটারগুলোর জন্য একটা করে মান পাওয়া যাবে, সিঙ্গেল ভ্যালিড সলিউশন হবে যেখানে। আর মাল্টিভ্যালিড সলিউশন হলে সেটা ওভার আইডেন্টিফাইড। তো কখন এক্স্যাক্টলি আইডেন্টিফাইড হবে? যখন এই আর এর যে র‍্যাঙ্ক, এই দুটো গুণফল না, শুধুমাত্র রেস্ট্রিকশন ম্যাট্রিক্স যেটা, সেটার যে র‍্যাঙ্ক, সেটা র‍্যাঙ্ক যদি আমাদের n-1 যদি হয়, তাহলে এটার র‍্যাঙ্ক n-1 এবং ri এটার র‍্যাঙ্ক n-1 যদি হয়, তাহলে ইকুয়েশনটা এক্স্যাক্টলি আইডেন্টিফাইড। আর যদি আমাদের ri র‍্যাঙ্কটা যদি আমাদের গ্রেটার দ্যান হয় n-1 যদি বেশি হয়, র‍্যাঙ্ক অফ রেস্ট্রিকশন ম্যাট্রিক্স যেটা ri, সেটা র‍্যাঙ্ক যদি আমাদের n-1 এর চেয়ে বেশি যদি হয়, তখন আমাদের ইকুয়েশনটা হবে ওভার আইডেন্টিফাইড। কেমন? তাহলে একটা ইকুয়েশনকে আইডেন্টিফাইড বলা যাবে যদি ওই ইকুয়েশন এর রেস্ট্রিকশন ম্যাট্রিক্স ri এবং যে প্যারামিটার ম্যাট্রিক্স সেটা গুণফলের যে র‍্যাঙ্ক, সেটা যদি n-1 হয়। আর এটা এক্স্যাক্টলি আইডেন্টিফাইড হবে যদি r এর র‍্যাঙ্কটা n-1 হয় সাথে সাথে। আর r এর র‍্যাঙ্কটা যদি n-1 এর চেয়ে বেশি হয়, r এর র‍্যাঙ্কটা, তাহলে এটা ওভার আইডেন্টিফাইড হবে। আর যদি এই ri এবং del এর র‍্যাঙ্কটা যদি n-1 এর চেয়ে কম হয়, n-1 এর চেয়ে যদি কম হয়, তাহলে সেটাকে বলি আমরা কি আনআইডেন্টিফাইড। এটা কেমন? এটা গেল আমাদের থিওরি। এখন আমরা এটা অ্যাপ্লিকেশন দেখব, কিভাবে এটা প্রয়োগ করা হয় বাস্তবে। একটা এক্সাম্পল দিই।
তো প্রথম ইকুয়েশনটা সেকেন্ড ইকুয়েশনটা থার্ড ইকুয়েশন
একটু লক্ষ্য করে দেখবেন যে আমরা এই যে প্যারামিটারগুলোর যে ম্যাট্রিক্স সেটাকে আমরা এখানে লেখার চেষ্টা করছি এই ইকুয়েশন সিস্টেম থেকে। চারটা ইকুয়েশন আছে এখানে, 1 2 3 4, চারটা ইকুয়েশন থেকে চারটা ওয়াই থাকবে স্বাভাবিকভাবে, y1 y2 y3 y4। এই জায়গায় কোথাও এখানে y3 নাই, অন্য কোথাও আছে y3 এখানে আছে, y4 এখানে আছে। এবং কয়টা x আছে এখানে? চারটা x আছে, x1 x2 x3 x4। বিভিন্ন জায়গায় চলে এসে দিয়ে আছে ইকুয়েশনের মধ্যে। কোন সব ইকুয়েশনে সবকিছু থাকতে হবে এমন কোনো কথা নাই। কোন ইকুয়েশনে একটা y থাকবে, কোন ইকুয়েশনে তিনটা y থাকবে, কোন ইকুয়েশনে চারটা y থাকবে। তবে এই গোটা সিস্টেমে যতগুলো y আছে ততগুলো ইকুয়েশন থাকবে, 1 2 3 চারটা ইকুয়েশন আছে, মানে এখানে চারটা y আছে এখানে। তো x গুলো হচ্ছে x এর আছে, x এর সংখ্যা একটা দুটো পাঁচটা দশটা যে কোনো পরিমাণ হতে পারে, কেমন? তো আমরা এই চারটা ইকুয়েশন থেকে আমরা এই প্যারামিটার ম্যাট্রিক্সটাকে আমরা এখান থেকে বের করার চেষ্টা করছি ইকুয়েশন থেকে। প্যারামিটার ম্যাট্রিক্সের নিয়ম হলো যে এটা হচ্ছে গামা মানে স্ট্রাকচারাল প্যারামিটার, y এর কোএফিশিয়েন্ট গুলো এখানে, আর বিটা হচ্ছে আমাদের x এর কোএফিশিয়েন্ট গুলো। প্রথম কলামটা হচ্ছে কি প্রথম ইকুয়েশনের জন্য। প্রথম ইকুয়েশনে দেখো এখানে y1 এর কোএফিশিয়েন্ট ছিল গামা 1 1, y2 এর কোএফিশিয়েন্ট গামা 2 1, y3 এখানে নাই বলে এটা কোএফিশিয়েন্ট 0, y4 এর কোএফিশিয়েন্ট কত? গামা 4 1, x1 এর কোএফিশিয়েন্ট কত? বিটা 1 1, x2 এখানে নাই বলে x2 কোএফিশিয়েন্ট 0, x3 এখানে নাই এজন্য x3 এর কোএফিশিয়েন্ট 0, x4 এর কোএফিশিয়েন্ট বিটা 4 1 এখানে লিখলাম। তাহলে প্রথম ইকুয়েশনটা আমাদের হয়ে গেল। ঠিক একই ভাবে দ্বিতীয় ইকুয়েশনের জন্য আমরা প্যারামিটারগুলো এখানে বের করছি। y1 এর কোএফিশিয়েন্ট গামা 1 2, y2 এর গামা 2 2, y3 এখানে নাই এজন্য 0, y4 এখানে নাই 0, x1 এর কোএফিশিয়েন্ট বিটা 1 2, x2 এর কোএফিশিয়েন্ট বিটা 2 2, x3 ও নাই x4 ও নাই এজন্য 0 0। একই ভাবে থার্ড ইকুয়েশনের জন্য যে প্যারামিটার সেগুলো হবে y1 এর জন্য হচ্ছে গামা 1 3, y2 এর হচ্ছে গামা 2 3, y3 এর হচ্ছে গামা 3 3, y4 এর হচ্ছে গামা 4 3, x1 হচ্ছে বিটা 1 3, আর x2 এর নাই, x3 ও নাই, x4 এর হচ্ছে বিটা 4 3। আপনি লক্ষ্য করে দেখবে এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার, এটা হচ্ছে প্যারামিটার নাম্বার। এটা থার্ড ইকুয়েশন 3, প্যারামিটার y3 ইনটু 3। এটা আমাদের সেকেন্ড ইকুয়েশন 2, প্যারামিটার x2 এর ইনটু 2 এখানে। তোমরা সাবস্ক্রিপ্ট দেখে বুঝতে পারবে যে কোন প্যারামিটারটা কোন ইকুয়েশনে কোন ভ্যারিয়েবলের সাথে সংযুক্ত আছে। তার মানে ইকুয়েশনের জন্য হলো যে y1 নাই এখানে 0, y2 এখানে নাই 0, y3 ও নাই 0, y4 এর কোএফিশিয়েন্ট গামা 4 4। আর x1 এর কোএফিশিয়েন্ট বিটা 1 4, x2 এর বিটা 2 4, x3 এর বিটা 3 4, আর x4 এর হলো কত? বিটা 4 4। এগুলো আমাদের প্যারামিটার ম্যাট্রিক্স। এখন লাগবে আমাদের কি রেস্ট্রিকশন ম্যাট্রিক্সটা, আর ম্যাট্রিক্সটা লাগবে আমাদের। আমরা যে ইকুয়েশনটা আইডেন্টিফিকেশন টেস্ট করতে চাই আমরা, সেই ইকুয়েশনের রেস্ট্রিকশন ম্যাট্রিক্স লাগবে আমাদের। ফর এক্সাম্পল মনে করো আমরা এই সেকেন্ড ইকুয়েশনের আমরা আইডেন্টিফিকেশন টেস্ট করতে চাই আমরা সেকেন্ড ইকুয়েশনের। তাহলে সেকেন্ড ইকুয়েশনের জন্য যে R2 ম্যাট্রিক্স Ri বা R2 ম্যাট্রিক্স সেকেন্ড ইকুয়েশনের জন্য এটা আমাদের এখানে গঠন করতে হবে রেস্ট্রিকশন ম্যাট্রিক্সটা। রেস্ট্রিকশন ম্যাট্রিক্সের ডিমেনশনটা হবে দেখুন কয়টা রেস্ট্রিকশন আছে সেটা আমাদের বের করতে হবে এখানে আমাদের। যেমন দেখো এখানে আমাদের এখানে কয়টা চলক আছে? আমাদের এখানে 8টা চলক আছে, 4টা y 4টা x আছে আমাদের। এই সেকেন্ড ইকুয়েশনে কয়টা চলক আছে? 1 2 3 4টা চলক আছে, তাই না? তার মানে এখানে আমাদের 4টা রেস্ট্রিকশন এখানে আছে। আমরা যদি 8 থেকে 4 বিয়োগ করি
যতগুলো চলক এখানে আছে এবং যতগুলো চলক এখানে নাই, 8টা চলক আছে আমাদের গোটা সিস্টেম, 4টা y 4টা x আছে আমাদের, কিন্তু ইকুয়েশন 2 তে আমাদের দুটো y দুটো x আছে আমাদের, তার মানে দুটো মিসিং, এখানে দুটো y মিসিং দুটো x মিসিং আমাদের। সুতরাং এই রেস্ট্রিকশন ম্যাট্রিক্স যেটা আমরা তৈরি করব সেটার ডিমেনশন হবে 4টা রো থাকবে আর কলাম হবে এখানে যে কয়টা ভ্যারিয়েবল আছে সেই কয়টা কলাম হবে 1 2 3 4 4 1 2 3 4 5 6 7 8টা কলাম হবে। রেস্ট্রিকশন ম্যাট্রিক্স যেটা গঠন করা হবে সেটা রো সংখ্যা হবে কয়টা, রো সংখ্যা হবে যতগুলো চলক এখানে নাই 4টা রো থাকবে এখানে, আর কলাম হবে কয়টা, কলাম হবে আমাদের এখানে যতগুলো চলক আছে ততগুলো 8টা কলাম হবে আমাদের। প্রথম কলামটা হবে, প্রথমটা হচ্ছে আমাদের প্রথম রেস্ট্রিকশনটা যেটা যে চলকটা এখানে নাই আমাদের, কেমন সে স্থানে একটা 1 বসবে, মানে y1 টা আমাদের আছে 0 থাকলে 0, y2 আছে 0, এখানে y3 নাই, তাই না? সুতরাং এখানে একটা 1 বসবে আমাদের, y3 যেটা নাই সেটার জন্য একটা আমরা রেস্ট্রিকশন বলা হয়, y3 নাই এখানে, এটা একটা রেস্ট্রিকশন। y4 এর জন্য আমরা পরে লিখবো, পরে কলামে লিখবো, প্রত্যেকটা রেস্ট্রিকশনের জন্য এক একটা করে রো থাকবে আমাদের। তাহলে y3 নাই, এখানে 1 বসালাম, এটা y4 এর জন্য 0, কেমন? আর x এর জন্য চারটা x আছে এখানে আমাদের, x আমাদের x গুলো আমরা 0 0 দিব, 2 3 4। তাহলে আমি একটা করে ভেরিয়েবলের জন্য আমি 0 এবং 1 ব্যবহার করব, যে চলকটা নাই প্রথমে আমি y3 নাই সেটার জন্য একটা এখানে 1 ব্যবহার করলাম, এটা একটা রেস্ট্রিকশন। দ্বিতীয়ত এখানে y4 নাই সেটার জন্য আমি একটা রেস্ট্রিকশন ব্যবহার করব, y4 এর জন্য আমি একটা রেস্ট্রিকশন ব্যবহার করছি 0 0 0 1, মানে এই 4 এটা হচ্ছে 4 পজিশনে নাই, এটা 1 থার্ড পজিশনে নাই মানে y3 টা নাই এখানে, আর এখানে 4th পজিশন এটা নাই মানে y4 টা নাই এখানে, কেমন? এখানে বাকিগুলো 0, প্রত্যেকটা রোতে একটা মাত্র 1 থাকবে, বাকিগুলো 0 থাকবে, কেমন? তারপর আমার y রেস্ট্রিকশন চলে গেল। এখন x এর উপর দেখো যে আমি এখানে আমার x3 নাই, এখানে আমার x1 x2 আছে, x3 নাই, 0 0 0 0, এটা x1 x2 x3 টা নাই আমার, যেখানে নাই সেখানে একটা 1 বসাবো, x3 নাই আমার, কেমন? এটা আমি সুবিধার জন্য দিলাম, তো x এর জন্য একটা y দিলাম। আর আরেকটা কি নাই এখানে, x4 নাই এখানে, 0 0 0 0 0 0 0 x4 নাই, ঠিক আছে? তাহলে এখানে আমি যে রেস্ট্রিকশন ম্যাট্রিক্সটা আমি গঠন করলাম, সেই রেস্ট্রিকশন ম্যাট্রিক্সটা গঠন করার নিয়ম হলো যে যে চলকগুলো নাই এখানে প্রত্যেকটা জন্য একটা করে এক একটা রো কনস্ট্রাকশন করতে হবে, যে চলকটা নাই সেই পজিশনে একটা করে 1 দিতে হবে, বাকিগুলো 0 হবে। যেমন এখানে y3 নাই, y3 y1 y2 y3 পজিশনে একটা 1 দিব, বাকিগুলো 0 দেব, একটা রেস্ট্রিকশন চলে গেল আমাদের। সেকেন্ড রেস্ট্রিকশন হলো এখানে y4 নাই, সুতরাং y1 y2 y3 y4 পজিশনে একটা 1 দিব, বাকিগুলো 0। এখানে x3 নাই, সুতরাং x3 পজিশনে এগুলো y1 y2 y3 y4 x1 x2 x3 নাই, জন্য x3 পজিশনে একটা আমরা 1 দিব, বাকিগুলো 0 দিব। x3 এর উপর রেস্ট্রিকশনটা হয়ে গেল। x4 এর উপর রেস্ট্রিকশনটা হচ্ছে যে y1 y2 y3 y4 x1 x2 x3 x4 পজিশনে একটা 1 দিব, তাহলে আমার রেস্ট্রিকশন ম্যাট্রিক্সটা কমপ্লিট হয়ে গেল, কেমন? তাহলে এখন আমরা কি করব, এই রেস্ট্রিকশন ম্যাট্রিক্সকে দিয়ে আমরা এটাকে আমরা গুণ করব, r2 del গুণ করে, কারণ r2 ইকুয়েশনটা বা সেকেন্ড ইকুয়েশনটা আইডেন্টিফাইড কিনা সেটা টেস্ট করার উপায় হলো আমাদের কি করতে হবে, r2 কে del দিয়ে গুণ করতে হবে, গুণ করে সেটা র‍্যাঙ্কটা চেক করে দেখতে হবে, সেটা র‍্যাঙ্কটা m - এখানে m মানে 4, র‍্যাঙ্কটা 3 কিনা সেটা আমাদের চেক করে দেখতে হবে। যদি 3 হয় র‍্যাঙ্কটা, যদি, তাহলে আমরা বলতে পারবো এই সেকেন্ড ইকুয়েশনটা আইডেন্টিফাইড। একটু গুণ করে দেখো, আমার উপরের ইকুয়েশনটা লাগছে না, জাস্ট এই দুটোকে গুণ করব এখন, ঠিক আছে? r2 del সমান হবে, তো গুণ করা খুব সহজ, একদম ইজি গুণ করা। এটা ডিমেনশন কত, এখানে কয়টা রো আছে, এখানে 8টা রো আছে, তাই না? কয়টা কলাম আছে, 4টা কলাম আছে, এটা del, এটা ডিমেনশন হচ্ছে কত, 8/4। আর আরটা এটা ডিমেনশন কত, এখানে 4টা রো আছে, কয়টা কলাম আছে, 8টা কলাম আছে, এটা হচ্ছে 4/8।
তাই না? এটা গুণ করলে গুণফল কত হবে? গুণফল হবে 4/4 হবে গুণ করলে, তাই না? এরকম একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে 4/4। চারটা 1 2 3 4টা করে মান থাকবে এখানে, কেমন? এই মানটা কত হবে? এটা হচ্ছে আমাদের এই প্রথম রোর সাথে প্রথম কলামের সাম প্রোডাক্ট নিতে হবে। খুব সহজ, এটা যেহেতু জিরো আছে গুণ করলে যেটা জিরো হয়ে যাবে, এটা খুব সহজ। আর এটা হচ্ছে কত? এটা হচ্ছে আমাদের এটা বের করি, এটা হচ্ছে এটার সাথে এটা গুণ করলে কত হবে? যেহেতু জিরো আছে এটা অটোমেটিক জিরো হয়ে যাবে। এটার সাথে এটা গুণ করলে কত হবে? 1 আছে একটা, 1টা থার্ড এলিমেন্টে পড়বে, 0 0 1। এটার সাথে যদি আমি এটার সাথে যদি এটা গুণ করি, সাম প্রোডাক্ট নেই, 1 টু থার্ড পজিশনে যে 1 2, এটার সাথে এটা গুণ করছি, কেমন? গুণ করলে থার্ড পজিশনটা আমার ধরা পড়বে, গামা 1 3, বাকিগুলো জিরো হয়ে যাবে। আর এটার সাথে যদি আমি এটা গুণ করি, 4 নম্বর, না আমার গুণটা একটু উল্টো হয়ে যাচ্ছে, কারণ আমাকে 8টাকে আগে আনতে হবে, আমাকে গুণ করতে হবে এটার সাথে এটা গুণ করতে হবে। একটু আমার এখানে ভুল হয়ে গেছে আমার, যেহেতু আমার ওটা আগে রয়ে গেছে, এটা আগে থাকার কারণে মিস্টেকটা হয়ে যাচ্ছে। গুণটা আমি আবার চেষ্টা করি গুণটা, আমাকে গুণ করতে হচ্ছে এটার সাথে গুণ করতে, এটার সাথে এটা না, এটার সাথে এটা গুণ করতে হবে, কেমন? এইটার সাথে গুণ করতে হবে, এটা গুণ করতে হবে, কেমন? 8টাকে প্রথমে রেখে 8টাকে আমার আগে লিখলে ভালো গুণ করতে সুবিধা হতো আমার। এখন আমাকে একটু চিন্তা করে গুণ করতে হবে, এটার সাথে আমাকে এটা গুণ করতে হবে। দেখো থার্ড পজিশনটা 1 2, থার্ড পজিশনটা আমার 1 এর সাথে গুণ হবে, এটা জিরো হচ্ছে আমার, কেমন? তারপরে এটার সাথে যদি আমি এটা গুণ করি, এই এলিমেন্টটা পাবো আমি। তো এটার সাথে যদি এটা গুণ করা হয়, থার্ড পজিশনটা পাওয়া যাবে, কেমন? আবার যদি আমি এটার সাথে যদি এটা গুণ করি, থার্ড পজিশনটা পাওয়া যাবে, গামা 3 3। এটার সাথে যদি এটা গুণ করি আমি, থার্ড পজিশনটা 0। শুধুমাত্র থার্ড পজিশন 1 গুণ হয়ে যা হবে সেটা এখানে বলে, বাকিগুলো 0 হয়ে যাবে, কিন্তু বাকিগুলো 0 আছে সেখানে, কেমন? আর সেকেন্ড রোটা হচ্ছে আমার এই সেকেন্ড রোর সাথে ফার্স্ট কলামে গুণ করলে ফোর্থ পজিশনটা দেখো, ফোর্থ পজিশন হচ্ছে গামা 4 1, গামা 4 1, কেমন? আর এটার সাথে এটার ফোর্থ পজিশন হল 0, আর এটার সাথে এটা গুণ করলে ফোর্থ পজিশন হচ্ছে গামা 4 3, গামা 4 3, কেমন? আর এটার সাথে এটা ফোর্থ পজিশন গুণ করলে গামা 4 4, গামা 4 4, ঠিক আছে? আর এই থার্ডটা হবে এই থার্ড রো দিয়ে এটাকে গুণ করলে, যেহেতু এখানে এটা হচ্ছে আমাদের 7 নম্বর পজিশন, 7 নম্বর পজিশন হচ্ছে 0, এখানে 7 নম্বর পজিশনটা 0, এখানে 7 নম্বর পজিশনটা 0, আর এখানে 7 নম্বর পজিশনটা বিটা 3 4, ঠিক আছে? এই এটা দিয়ে গুণ করব 8 নম্বর পজিশন, এখানে 8 নম্বর পজিশনটা বিটা 4 1, এখানে 0, এখানে 8 নম্বর পজিশন বিটা 4 3, আর এখানে 8 নম্বর পজিশন বিটা 4 4, বিটা 4 4। এখন দেখো এই ম্যাট্রিক্সের র্যাঙ্কটা কত? এই ম্যাট্রিক্সের যেহেতু এখানে একটা জিরো কলাম আছে, কেমন? জিরো কলাম আছে, দেখো জিরো কলাম আছে, সুতরাং এটা র্যাঙ্কটা যদি ডিটারমাইন করে যদি বের করলে এটা র্যাঙ্কটা, এটা 4/4 অর্ডার ম্যাট্রিক্স, এটা র্যাঙ্কটা 4 হবে না, 4 এর চেয়ে কম হবে, কারণ একটা জিরো থাকার কারণে এটা র্যাঙ্কটা অটোমেটিক্যালি সবগুলো এখানে যদি জিরো থাকে একটা রো কিংবা একটা কলামে, ওই ম্যাট্রিক্সের ডিটারমাইন করে অটোমেটিক্যালি জিরো হয়ে যাবে, তো এটা র্যাঙ্কটা 4 হতে পারবে না। আমাকে এখান থেকে 3 অর্ডারের একটা ম্যাট্রিক্স নিয়ে আমি যদি র্যাঙ্ক বের করি, কেমন? সেটা র্যাঙ্কটা নট জিরো হওয়ার একটা সম্ভাবনা আছে, এটা র্যাঙ্ক বের করা হয়, এটা র্যাঙ্ক কত হবে? এটা র্যাঙ্ক হচ্ছে আমাদের র্যাঙ্ক অফ R2 ডেল ইকুয়াল টু আমাদের 3 হবে, যেটা আমাদের m - 1 এর সমান, তাই না? m হচ্ছে আমাদের 4, চারটা ইকুয়েশন আছে, 1 হচ্ছে রেস্ট্রিকশন একটা। তাহলে আমরা বলতে পারি এই যে আমাদের
সেকেন্ড ইকুয়েশন যেটা সেটা আইডেন্টিফাইড, এর অর্থ হলো যে the second equation is identified. Second equation is identified. Identified. এখন এটাকে এক্স্যাক্টলি আইডেন্টিফাইড হবে নাকি ওভার আইডেন্টিফাইড হবে? এখানে দেখো আমাদের আর ম্যাট্রিক্স যেটা আছে এটার এখানে যতগুলো রো থাকে সাধারণত এটার র্যাঙ্ক কত হয়? এখান থেকে একটা আরএনজি ম্যাট্রিক্স বের করা সম্ভব যেটা 4x4 অর্ডার এখান থেকে, এবং সেটা ডিটারমিনেন্ট 1 হবে, নট 0 হবে। ফলে এখানে যতগুলো রো থাকবে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কতই হবে। এখানে যদি 4টা রো আছে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হবে? 4 হবে। অর্থাৎ র্যাঙ্ক অফ R2 ইকুয়াল টু 4, যেটা আমাদের 3 এর চেয়ে বেশি। 3 এর চেয়ে বেশি হওয়ার কারণে ইকুয়েশনটা কি হবে? ওভার আইডেন্টিফাইড হবে। শুধুমাত্র আইডেন্টিফাইডই না, এটা ওভার আইডেন্টিফাইড। অর্থাৎ আমি এখান থেকে আমি রিডিউস ফর্ম থেকে আমি পাই থেকে আমি বিটা এবং গামার মধ্যে বের করতে পারবো। বের করলে সেখানে মাল্টিপল ভ্যালু পাওয়া যাবে, বিটা এবং গামার একাধিক মান পাওয়া যাবে। এই জন্য এটা ওভার আইডেন্টিফাইড হবে। তো আমরা একটা এক্সাম্পল দেখালাম কিভাবে একটা সেট অফ ইকুয়েশন থেকে সাইমultaneous ইকুয়েশন থেকে কোন একটা ইকুয়েশন আইডেন্টিফাইড কিনা সেটা আমরা কিভাবে টেস্ট করতে পারি তার প্রসেসটা এখানে আমরা ব্যাখ্যা করব। এভাবে তোমরা ইচ্ছা করলে ফার্স্ট ইকুয়েশন আইডেন্টিফাইড কিনা বা সেকেন্ড ইকুয়েশন থার্ড ইকুয়েশন আইডেন্টিফাইড কিনা সেটা একই প্রসেসে তোমরা সেটা করে দেখতে পারো। আমার মনে হয় আমরা এখানে শেষ করব। তো আমরা সাইমultaneous ইকুয়েশন মডেলে দেখলাম যে কিভাবে আইডেন্টিফিকেশন টেস্ট করতে হয়, আজকে যেটা মূলত দেখার চেষ্টা করলাম। কেমন আইডেন্টিফিকেশন কি জিনিস, কি কি ধরনের আইডেন্টিফিকেশন হতে পারে এবং সেটা কিভাবে টেস্ট করতে হয়, এই বিষয়গুলো আমরা দেখলাম। কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের? নাই, তাহলে আমি শেষ করছি। তোমাদের তাহলে একটা আমি ক্লাস টেস্ট দিয়ে দেবো তোমাদের সিআর এর কাছে পরবর্তী এক সময় দুদিন পরে। আর আমরা এখানে আপাতত শেষ করছি। ক্লাস টেস্ট আমি পরে দিয়ে দেবো তোমাদের, এবং লেকচার এবং হ্যান্ডআউট গুলো আমি 2-4 দিন পরে আপলোড করে দিব। ঠিক আছে, এখানে শেষ করছি। সেকেন্ড সেমিস্টার সাথে 10 মিনিট পরে দেখা হবে।